ঠিক নিচেই ছিলাম এবং ছোট ছোট বরফের ফোঁটাগুলো আমাকে আলতো করে মেঘগুলো যখন বাতাসে দোলা খাচ্ছিল তখন আমি শতপথ পর্বত, চৌখাম্বা, ম্যাসিফ এবং দূরের অন্যান্য শৃঙ্গের সঙ্গে এক ঝলক দেখতে পেলাম। এখান থেকে নীলকণ্ঠ পর্বতটাকেও পরিপূর্ণভাবে আকাশ পরিষ্কার থাকলে দেখা যায়। মহাকাব্য মহাভারতেও এই উপত্যকার কথা উল্লেখ হয়েছে। বসুধারা জলপ্রপাত থেকে 25 কিলোমিটার দূরে স্বর্গারোহিণী পর্বতে তুষারাবৃত শৃঙ্গ এখান থেকে পরিষ্কার দেখা যায়। জনশ্রুতি আছে যে মহাযুদ্ধের পর পাণ্ডবরা চক্রতীর্থের পথে শতপথ তালে ভ্রমণ করেছিলেন এবং পরিত্রাণ লাভের জন্য স্বর্গারোহিণী শৃঙ্গে আরোহণ করেছিলেন। বদ্রীনাথে ভ্রমণকারীদের তাদের ভ্রমণ পথে বসুধারা জলপ্রপাত অন্তর্ভুক্ত অবশ্যই করা উচিত। যদিও আমরা যখন পৌঁছেছিলাম তখন পরিপূর্ণ মেঘ ছিল, যার জন্য আশেপাশের কিছুই তখন দেখা যাচ্ছিল না। তবে বেশ খানিকটা সময় থাকার পরে আকাশ আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করলো। এই যাত্রাপথে আপনারা কোথাও কোনো দোকান বা জলের ব্যবস্থা নেই। হ্যাঁ, জলের ব্যবস্থা আছে, তবে সেগুলো সব ঝোড়ার জল। অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব ব্যবস্থা নিয়ে এই বসুধারা ফলসের জলের আওয়াজ অনেক দূর থেকে আপনারা শুনতে পাবেন এবং ওপর থেকে 400 ফুট উচ্চতা থেকে যখন জলটি পড়ছে একটা শিলার উপরে পড়ছে, ঠিক মনে হচ্ছে যেন শিবলিঙ্গের উপরে জল পড়ছে। কি তাই মনে হচ্ছে না? দেখুন কি পরিষ্কার দেখা যাচ্ছে এবং এর আওয়াজ আপনাদেরকে মুগ্ধ করবে। আমরা অনেকটা সময় এখানে কাটালাম এবং তারপরে আবার আমাদের ফেরার পালা। সরস্বতী মন্দির পার হওয়ার পর ট্রেকিং করা কঠিন হয়ে পড়ে। প্রথমে হয়তো অনেকেই শুরু করে, কিন্তু অনেকেই কমপ্লিট না করে ফিরে আসে, কারণ কিছু দূর হাঁটলেই পথটা খুব খাড়া। এই ট্রেকিং চলাকালীন বসুধারা নদীর উপত্যকার দৃশ্য খুবই মনোরম। ঝর্ণার জল এর নিচে স্নান করা খুবই সহজ এবং দুঃসাহসিক। এখান থেকে চৌখাম্বা, নীলকণ্ঠ, বালাকুনের মতো পাহাড় পরিষ্কার। আর এই ভ্যালিটার ঠিক সোজাসুজি দাঁড়ালে পরে ঝর্ণার দিকে বাঁ পাশের রাস্তাটাই শতপথ বা স্বর্গারোহিণীর দিকে যায় এবং এখানে আমরা বেশ কয়েক ঘন্টা জলপ্রপাত দেখার পর তৃপ্ত অনুভূতি নিয়ে আস্তে আস্তে ফিরে চললাম আবার মানা গ্রামের দিকে। এবং আমাদের ড্রাইভার অনেকক্ষণ ধরেই ফোন করছিল, যদিও এখানে খুব কমই ফোনের নেটওয়ার্ক পাওয়া যায়।